হাওয়া কেমন বুঝতেই তো ওদের মুখোমুখি বসছি। হ্যাঁ, নেতাদের, বহু পুরনো তৃণমূল নেতা, বঙ্গ রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট। তৃণমূল হওয়ার আগেও একেবারে সুভাষ চক্রবর্তীর শিষ্য ছিলেন বামপন্থী রাজনীতিতে, সেই সুজিত বসুর মুখোমুখি। আচ্ছা, ভোট নিয়ে উনি কিরকম হাওয়া বুঝছেন? সুজিত বসুকেই তো ডেকে পাঠিয়েছে ইডি আগামীকাল সোমবার পুরো নিয়োগ দুর্নীতি মামলায়, আর ঠিক তার আগেই আমার মুখোমুখি সুজিত বসু। নমস্কার, আবার মুখোমুখি অনুষ্ঠানে আমি। এই যে অন্ধকার আমার পিছনে, আপনি জানেন আমার সামনে কেউ না কেউ বসে আছেন। আজ কে আছেন বলুন তো? আজ তৃণমূলের অত্যন্ত পুরনো নেতা, ভরসার মুখ। শুধু তৃণমূল কেন, রাজ্য রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিন্দুগুলোকে যদি আমরা চিহ্নিত করার চেষ্টা করি, অবশ্যই একটা বিন্দুর নাম সুজিত বসু। আজ তিনি আমাদের সঙ্গে। নমস্কার, স্বাগত আপনাকে জি24 ঘন্টার মুখোমুখি অনুষ্ঠানে। সুজিতদা, এটা মানে দীর্ঘদিন 40 বছর, 4 দশক ধরে রাজনীতি, তারপর আরেকটা ভোট, আবার প্রচার। এবারও কি একই রকম কনফিডেন্ট, না মনে হচ্ছে না এবার একটু স্যার আছেন, অন্যরকম কিছু ভয় পাচ্ছেন বেশি? ভয় পাওয়ার কোনো, প্রথম কথা হচ্ছে ভয় পাওয়ার কোনো বিষয় নেই। প্রথম কথা ঠিকই বলেছেন, 40 বছর রাজনৈতিক জীবন, আর 40 বছরই 10 টাইমস ইলেক্টেড আছে বিভিন্ন ক্ষেত্রে। আমি সে পৌরসভায় বলুন, বিধানসভায় বলুন, একটা অভিজ্ঞতা নিশ্চয়ই 40 বছরে আছে। ভয় পাওয়ার কেন কারণ নেই, তার কারণ মমতা ব্যানার্জি আবারও আসবে, আবারও সরকার হবে, সুজিত বোস আবার রিনিউ হবে। কেন রিনিউ হবে তার কারণ হচ্ছে আমি 365 মানুষের সাথে থাকি, মানুষের সুখ দুঃখের কথা শেয়ার করি। সব কাজ পেরেছি এমন কথা বলবো না, তো সবার কথা শোনবার চেষ্টা করেছি। আর ভরসা বিশ্বাস মানুষের তখনই থাকে যখন মানুষের সাথে রেগুলার যোগাযোগ, রেগুলার কথাবার্তা। যদি কোনোদিন সেদিনটা নাও পারি, বলি পরের দিন আসবেন, কথা বলে নেব। এটা একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা বলতে পারেন, দীর্ঘদিনের রাজনৈতিক কাজের সুযোগ। এটা কম মানুষের, মানে বহু মানুষের ক্ষেত্রে আমি বলবো। আমি 86-এ প্রথম ইলেক্টেড হয়েছি কাউন্সিলর। তা আজ থেকে মানে আজকে মানে 26-40 বছর হচ্ছে। তা পলিটিক্সে অনেকদিন হলো, অনেক অভিজ্ঞতা নিশ্চয়ই আছে। মানুষের সাথে শুধু রাজনীতি না, রাজনীতির বাইরে নানা সামাজিক বিভিন্ন ক্রিয়াক্ষেত্র বলুন, সামাজিক ক্ষেত্র বলুন, বিভিন্ন ক্ষেত্রে বলুন, সঙ্গীত জগৎ বলুন, কালচারাল ফিল্ডে বলুন, বহুদিন মানুষের সাথে, সব ধরনের মানুষের সাথে যোগাযোগ আছে, অভিজ্ঞতা আছে। এখান থেকে বলতে পারি যে দিদির সরকার আবারও হবে, কোথাও কোনো দ্বিমত নেই। হ্যাঁ, আপনারও রিনিউ হবে বললেন, কিন্তু মানে সত্যি কি এবারে আপনি মেসি কাণ্ডের ঝড় সামলাতে হচ্ছে, যেটা এখনো লোকের মনে আছে, আর বেশি দিন হয়নি। চিংড়িহাটা মানে বিধাননগরের মানুষের একটা অন্যতম বড় প্রয়োজন, যে জট আর কাটে না। ইভেন কোর্ট পর্যন্ত এবার বললো যে এটা কি করে হয়, মানে কার্যত ভর্ৎসিত হলেন আপনারা। তারপরে ধরুন বিধাননগরের ডেইলি যে নিড, মানুষের রাস্তাঘাট অনেক জায়গায় বেশ খারাপ, বিধাননগরের ট্রাফিক ম্যানেজমেন্ট, সেটা নিয়েও প্রশ্ন। এগুলো সামলে কি করে আপনি এত কনফিডেন্ট রিনিউ হবে? একটা কথা শুধু বলবো, আগে তো আমরা জানতাম একটাই কমিশনার ডাক্তার, লালবাজার। এখন কতগুলো কমিশনার এই সরকারের আমলে হয়েছে। শুধু না, ট্রাফিক ব্যবস্থার কথা আপনি বলছেন, ট্রাফিক ব্যবস্থা ভালো হয়েছে। এখন আর জ্যাম জট হয় না, এয়ারপোর্ট যেতে গিয়ে এখন মানুষ আর হয়রানি। চিংড়িহাটার নাম শুনলেই তো চিংড়িঘাটার ব্রিজ করে, কতক্ষণ দাঁড়াতে হবে। চিংড়িঘাটার ব্রিজ হয়ে গেছে, ফুটওভার ব্রিজ হয়ে গেছে, সাবওয়ে হবে। কিন্তু অনেকগুলো বাইপাসের উপর 2টো সাবওয়ে, ভিআইপির উপর 5টা সাবওয়ে আছে। মানে আমার জুরিডিকশনে 5টা, 2টো 7টা সাবওয়ে, বাগুইআটি জুরিডিকশনে আরো 2টো সাবওয়ে, 9টা সাবওয়ে। আপ টু চিংড়িঘাটা থেকে এয়ারপোর্ট যেতে 9টা সাবওয়ে আছে। এটা উন্নয়ন না, এটা উন্নয়ন। ভিআইপি রোড থেকে যখন আপনারা আসেন, এয়ারপোর্ট থেকে কলকাতা শহরে প্রবেশ করেন, আমি বলি, লোকে বলে যে ভিআইপি রোডটা পরিবর্তন হয়েছে, সরকার এইসব কাজ করেছে, আমিও করেছি। সে লন্ডনের ঘড়ি বলুন, বিগ ব্যান বলুন,
কিংবা ওটার নাম তো ছোটি বেন, আপনিও জানেন নিশ্চয়ই, অনেকে ছোটি তাই বেন। বলেন। তার লোকে বলে, যেটা বাস্তব সেটা বলে। ঝকঝকে কিন্তু আপনি কসমেটিক চেঞ্জ করে কি প্রকৃত উন্নয়ন দাবি করছেন? না না, কসমেটিক চেঞ্জ কেন বলছেন? মানুষের উন্নতি হয়েছে, মানুষ কেন উন্নতি হয়নি? দত্তবাদে আপনি বলছেন রেল, যেমন দত্তবাদের যে মেট্রো জট, সেই মেট্রো জটটা সরকার আমাকে দায়িত্ব দিয়েছিল, মুখ্যমন্ত্রী। আজকে 11খানা পিলারের জন্য দত্তবাদে মেট্রো আটকে ছিল, সেটাকে সুন্দরভাবে সমাধান করে তাদেরকে পুনর্বাসন 80টা পরিবারকে আমি করে দিয়েছি। তাদের কাছে জিজ্ঞাসা করবেন তারা খুশি আছে কিনা। আজ মেট্রো চলছে, ওখানে লোকেরাও খুশি আছে। আপনি একটা জায়গায় কোথায় মামলা আছে সেটা নিয়ে বলছেন, কিন্তু সমগ্র মেট্রোটা যে সেক্টর 5 থেকে চলে গেল, রান হলো, সেটা আমাদের সরকার সহযোগিতা যদি না করতো, কিংবা আমরা যদি ওই সমস্যাগুলো না মিটিয়ে দিতাম, মহিষবাতানের সমস্যা, তাহলে কি মেট্রো যেতে পারতো? আমাদের সদিচ্ছা সবসময় আছে। এইটা অনেকে অনেক কথা বলছে, আমি বলি সব কথা সত্য না। সত্য যেটা আপনাদের বলি, যেটা সমাধান আমরা করেছি এবং করছি আমরা। আর আমরা মনে রাখবেন, এখন মানুষ খুব ভালো আছে, বিধাননগরের মানুষ খুবই ভালো। দু একটা বিক্ষিপ্ত, কোন রাস্তাটা খারাপ, মেন রোড সবকটা ভালো আছে, আলো ঝকঝকে হয়েছে, পানীয় জল মানুষ পেয়েছে, রাস্তা পেয়েছে, জল পানীয় শান্তি পেয়েছে। দু একটা সমস্যা অ্যাডেড ছিল, পানীয় জল, সেটাও 62 কোটি টাকা খরচা করে জল প্রকল্প সেখানেও হচ্ছে, সেখানকার মানুষ জল পাবে। আপনার সেক্টর 5-এ, এই যেখানে আপনি আছেন, এই রিং রোডটা যখন আমি এখানে ভাইস চেয়ারম্যান ছিলাম, এই রিং রোডটা আলাপনবাবু চেয়ারম্যান ছিল, তখন এখানে খুব জ্যামজট হতো। এটা তো আমরাই সরকার থেকে করেছি। এবং আজ এই রিং রোডের জন্য মানুষ এখান থেকে আপনার সোজা নিউ টাউনে যাওয়ার জন্য একটা ব্রিজও পেয়ে গেছে। সরকার তো করছে, সরকার করছে না। মেসি কাণ্ডের দায়ে আপনি এড়াতে পারেন? আমি একটা কথা বলি, মেসি নিয়ে একটা সমস্যা হয়েছে, ঠিক আছে, সেটা এখন কোর্টে বিচারাধীন আছে, আমি এ নিয়ে বলতে চাই না কিছু। একটা কথা বলতে পারি, মেসির সঙ্গে আমাদের যেটা কথা ছিল, মেসি আমাদের স্ট্যাচুটা ওপেনিং করবে কোনো একটা জায়গা থেকে, উনি হোটেল থেকে করেছেন, সেখানে আপনারা দেখেছেন সুস্থভাবে সুন্দরভাবে হয়েছে। আর আমার ওখানে আগেও ম্যারাডোনা এসছে, মার্টিনেজ এসছে, রোনাল্ডো নিয়ে এসছে শিবভূমিতে, আপনারা তো দেখেছেন, এসছেন তারা সুন্দরভাবে। তারা 40 মিনিট ম্যারাডোনা আমার মাঠে অনেকক্ষণ বল নিয়ে অনেক কিছু করেছে, কসরত। রোনাল্ডো বলে শট করেছে, মার্টিনেজ গোল সেভ করেছে আমার মাঠে দাঁড়িয়ে। আপনারা এত বড় বড় জিনিস, এত বড় দুর্গাপুজো আমাদের হয়, এত মানুষ আসে, একটা ঘটনা হয়েছে, যে কোনো কারণেই হোক, একটা সমস্যা সেদিন হয়েছিল, মানুষ একটু আহত হয়েছিল, সেটা তো মমতা ব্যানার্জি বলেছেন, এবং সেটা সঙ্গে সঙ্গে কমিটি করে সেগুলোকে, অনেক ঘটনা আপনারা জানেন, অনেকে অনেক কিছুই করেছেন তিনি আইনে। আর সেটা আইনের ব্যাপার আছে, সেটা মানুষ একটু, সত্যি বলছি, মানুষ একটু এত দুঃখ তারা পেয়েছে। আপনি একটু সাবধানী এই ক্ষেত্রে দেখলাম। যাই হোক, তো আপনি আপনি শান্তির কথা বলছিলেন। বিধাননগরের মানুষ মানে এই শান্তি শব্দটায় কতটা ভরসা রাখছে? আমরা 2015-র পুরো ভোট, কি অশান্তি, একটা সামান্য পুরো ভোটে কি অশান্তি! 2015 যে ভোট হয়েছিল, সেই ভোটে একটা গন্ডগোল হয়েছিল, এটা কোনো অস্বীকারের জায়গা না। দু একজন বাইরে থেকে এসে কিছু ঘটনা করেছিল, কিন্তু তার আগেও যে পৌরসভার ভোট যখন লেফটের আমলে হয়েছে, মানুষ তো ভোটই দিতে পারত। সুজিত বোস তাহলে 2001-এ 2006-এ সুজিত বোস বিধায়ক হয়ে যেত। এই পৌরসভার ভোটের পর তো 16-ই সুজিত বোস জিতেছে। মানুষ, সুজিত বোস সবসময় চায় মানুষ শান্তিতে ভোট দিক। এখনো বলছি, আমি সবসময় মানুষকে বলি, মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষ যেন তারা প্রয়োগ করতে পারে। এসআইআর নিয়েও আমাদের বক্তব্য হচ্ছে, এসআইআর বিরোধিতা আমাদের নেই কোথাও, কিন্তু এসআইআর পদ্ধতিগতভাবে আমাদের আপত্তি আছে। যে পদ্ধতিতে এসআইআর হচ্ছে, আর বেছে বেছে নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আপনি জানেন, বেছে বেছে কাদের নাম বাদ যাচ্ছে? আমাদের নাম বাদ দিচ্ছে, আমাদের মানে? বাঙালিদের নাম বাদ দিয়ে দিচ্ছে, তারপরে একটু একটা সম্প্রদায়ের মানুষের নাম বাদ দিয়ে দিচ্ছে। আপনার সম্প্রদায়ের নাম নেন না কেন? হ্যাঁ, মুসলিম সমাজের অনেক মানুষের নাম বাদ দিয়ে দিচ্ছে, যারা এখানে বসবাস করে দীর্ঘদিন ধরে। নাম না কেন নেবো না? আমার ওখানে 1% 1.5% হলো মাইনরিটি ভোট আছে। 6,000 আমার কেন্দ্রে প্রায় নাম বাদ চলে গেল, 6,000। তার মধ্যে এখন 3,500 নাম পাবলিশড হয়েছে। তার মধ্যে দেখছি, এই একটু আগেই আমি একটা মিটিং করছিলাম, সেখানে দেখছি 2,000-এর ওপর নাম তাদের বাদ হয়ে গেল। এই 2,000 লোক লাস্ট ইলেকশনও তারা ভোট দিল। অপরাধ কি তাদের? এই যে ষড়যন্ত্র, যেটা এই যে বাদ হচ্ছে, এতে আপনাদের ক্ষতি হবে না? দেখুন, ক্ষতির জন্য তো আমরা
এদেরকে ট্রাইব্যুনালে মুভ করাচ্ছি আমরা, হুম। ক্ষতি তো নিশ্চয়ই হবে। ক্ষতির জন্যই তো বিজেপি প্ল্যান করে ঘরে বসে বসে, ওই যে ওরা তো মানুষের সঙ্গে নেই, ঘরে বসে বসে এই কাজগুলো দীর্ঘদিন ধরে করছে। না, এই যে কত বেছে বেছে মুসলিম নাম বাদ দিচ্ছে বলেন, কারণ সব মুসলিম ধরনের আপনাদের মুসলিম ভোট ব্যাংক। মুসলিম আছে, হিন্দু আছে, সব ধরনের। মতুয়াদের নাম বাদ দিয়ে দিয়েছে, প্রচুর মতুয়া ভোট আছে, তাদের নাম বাদ হয়েছে। প্রচুর গরিব লোকের মানুষের নাম বাদ হয়েছে। এই বাংলার উপর যে আক্রমণটা, এই আক্রমণটা অন্য স্টেটে কোথাও হচ্ছে? বাংলাকে যে কোনো প্রকারে দখল করতে হবে, এটা হবে না। বাংলার মাটিতে এটা সম্ভব না, বাংলার মাটিতে এটা হবে না। তার কারণ বাংলার কালচার, কৃষ্টি সংস্কৃতি, রবীন্দ্রনাথের সংস্কৃতি, নজরুলের সংস্কৃতি বাংলা। এই বাংলাকে যদি কেউ মনে করে যে ষড়যন্ত্র করব, সেই ষড়যন্ত্র বাংলার মানুষ রুখবে বা না, বাংলার মানুষ কিন্তু পারবে। ধরুন বিজেপি এবং এক শ্রেণীর মানুষ তারা মনে করেন যে এই সংস্কৃতি, রবীন্দ্র নজরুলের সংস্কৃতিটাকে আপনারা ধূলিসাৎ করেছেন প্রথম, তার সুযোগ নিচ্ছে আরো একটা দল। তার কারণ এখানে এখন সংস্কৃতি হচ্ছে খোলা তলোয়ারের, এখানে সংস্কৃতি হচ্ছে বাকি সবাই হেলমেট পরে রাস্তা পেরোবেন বা বাইক চালাবেন, কিন্তু একটা নির্দিষ্ট সম্প্রদায় আপনারা যাদের কথা বলছেন তাদের জন্য খোলা পারমিশন, যে না না তোমাদের পড়তে হবে না, কোনো প্রয়োজন আমি নেই। তো দেখলাম কিছুদিন আগে রামনবমী দুটো প্রোগ্রামে তো আমিও ছিলাম। তো রামের নামে যারা অস্ত্র ঝঞ্ঝানি রাস্তায় করলেন, তাদের তো দেখতে পেলেন খুব বড় বড় অস্ত্র নিয়ে রাস্তায় কেমন নৃত্য করলেন। এই বাংলায় এই কালচারটাকে বাংলা পছন্দ করে না, এই কালচারটাকে বাংলা চায় না। রামকে রেসপেক্ট আছে, আমাদের রামের প্রতি রেসপেক্ট আছে, কিন্তু রামের নাম করে যারা করছে সব, তাদের লোকে ভয় পাচ্ছে, ভয় হ্যাঁ, পাচ্ছে। এটাই বিজেপি বলছে, আমরা তরোয়াল নিয়ে বেরোলে সমস্যা, বাকিরা তরোয়াল নিয়ে বেরোলে সমস্যা নেই। এটা একচোখমি সম্প্রদায়ের দূষণ। তরোয়াল নিয়ে দেখুন, আপনি যে সম্প্রদায়ের কথা বলছেন তরোয়াল নিয়ে বেরোতে, সেটা তো তারা লাইসেন্স করে তারা বেরোয়, এটা তো দীর্ঘদিনে তাদের চলছে। আবার অন্য সমাজও আছে, শিখরা আছে, তাদেরও কিছু তাদের নিয়ম অনুযায়ী, ধর্ম অনুযায়ী তারা এটা করে। কিন্তু রামকে আমি কোনোদিন দেখিনি রামনবমীতে এই ধরনের অস্ত্র ঝলকানি কোনোদিন আগে দেখিনি, এখন দেখছি। আবার কেউ কেউ এমন সাজছে, এমন পাগড়ি ফাগড়ি পরে এমন একটা সাজছে যেন ওই রাম। রামও দুর্গা পুজো করেছে। এই বাংলা হচ্ছে দুর্গা পুজো, এক একটা জায়গায় এক একটা উৎসব সেখানে বড় করে। বাংলায় যেমন দুর্গা পুজো, বাংলার দুর্গা পুজো হচ্ছে বাংলা দুর্গাপুজো, পৃথিবীর সব মানুষ বাংলার দিকে তাকিয়ে থাকে। ভারতবর্ষ স্পেশালি শ্রীভূমির দুর্গাপুজো। শ্রীভূমি তো আছি, শ্রীভূমি দেখুন আজ থেকে পুজো হয় না। শ্রীভূমিতে 79 থেকে আমি পুজো করি, আমি অনেক বছর ধরে পুজো করি, নতুন পুজো করি না। কিন্তু আবার কেউ কেউ বলে बंगाल में दुर्गा पूजा होता नहीं है, तो बेंगल में दुर्गा पूजा होता है, किधर होता है? আমাকে মাছ নিয়ে রাস্তায় বেরিয়ে বলতে হবে না মাছ খান, মাছ বাঙালি খাবে, মাংস খাবে মা, আবার কেউ নিরামিষ খাবে, এটা মানুষের অধিকারের উপর ছাড়তে হবে। এই দুর্গাপুজো উপলক্ষে এই শ্রীভূমির পুজো একটা অসম্ভব ক্রেজ, এটা আপনিও জানেন এবং আপনি এটা এনজয় করেন ডেফিনেটলি উদ্যোক্তা হিসেবে। রাস্তা বন্ধ, মানুষের দুর্ভোগ, প্রত্যেক বছর মমতা ব্যানার্জির ধমক আপনাকে পুজোর মিটিং এ, তারপরেও ছবিটা বদলায় না। কি ব্যাপার বলুন তো? আপনি লাস্ট 3 বছর গেছিলেন? হ্যাঁ, গেছি। 3 বছরে এই বছরে গিয়েছিলাম। 3 বছরে কাজ কোথায় করতে। রাস্তায় জ্যাম পেয়েছিলেন আপনি বলুন? মেন ক্যারেজ সবসময় আমরা খোলা, এবং আপনারা জানেন এখন আমাদের অনেকগুলো সাবওয়ে বানিয়েছে, আর পুরো প্ল্যানিং এমন ছিল এবং ক্যামেরা করা আছে, আপনি যদি চান তো দেখিয়ে দেবো। ভিআইপি রোড মেন এয়ারপোর্টে যারা গেছে তারা কেউ বলতে পারেনি কি লাস্ট 2 বছর ধরে বলতে পারছে না যে রাস্তা জ্যাম হচ্ছে। যদি মমতা ব্যানার্জি বছর বছর না দিদি বকাঝকা করেন আপনাকে। দিদি দেখুন, দিদি সবাইকেই বকে, আমাকেও বকে, ববিকেও বকে, সবাইকেই বকে, অল্পকেও বকে। দিদি স্নেহের বকে, ওটা আমাদের কাছে আশীর্বাদ। দিদি দেখুন, আবার দিদি সবার প্রথম শ্রীভূমিকে উদ্বোধন করে দিয়ে দিদি ওখানেই অনেকক্ষণ থাকে না, এবং দিদি ভালোবাসে, যে ভালো সুন্দর দিদি সবকিছু। দিদি এই যে ভিআইপি রোড আমরা যে সংস্কার করছি, এত সাজিয়েছি, দিদি এটা পছন্দ করে। দিদির কাছে যখন আমি বলেছিলাম যে খালপাড়গুলো আমি সংস্কার করব, এইটা দিদিকে ভালো লেগেছে। দিদি সব প্রথম দিনই বলছে তুমি কি করতে চাও ভেবে করো, বসো ডিপার্টমেন্ট এসে বসে কর। কিন্তু আগের পার্টিতে আমি এইগুলোই, তারা বিরোধিতা করতো, তারা বলতো না এটা করা যাবে না। এটা এই যে একটা স্বাধীনতা কাজ করবার, এটা কিন্তু আমি পারি করতে।
এই যে খাল প্রসঙ্গেই হ্যাঁ, খাল পাড়গুলো সত্যি সুন্দর সেজেছে। খাল পাড়গুলো লেক টাউনটার চেহারা বদলে গেছে, এটা অস্বীকার করার জায়গা নেই। লেক টাউন কেন, দমদম পার্ক দেখুন, লেক টাউন দেখুন। আচ্ছা রিসেন্ট কিন্তু আমি খালের স্বাস্থ্য ভালো হয়েছে কি? সালের স্বাস্থ্য ভালো, নিকাশিগুলো বেটার অনেক হয়েছে? বেটার হয়েছে। আপনি দেখুন একটা সময় লেফটের আমলে ওরা বলেছিল যে ওখান দিয়ে গঙ্গা দিয়ে লঞ্চ চালাবে, এই খাল দিয়ে লঞ্চ চালাবে। সে একটা সার্ভে করতে গিয়ে একজন মন্ত্রীর নৌকায় ফেসে গেছিলেন, আর তারপরে এগোলো না। আমরা কিন্তু খালের সংস্কার করেছি, লাস্ট 2 বছরও খালের সংস্কার হয়েছে, কেষ্টপুর হয়েছে, বাগজোলা হয়েছে। খালপাড় শুধু ভালো না, খালপাড়ে দুদিকে বোধ হয়ে 2.5 কিলোমিটার করে রাস্তা করেছে, যেখানে মানুষ হাঁটতে পারে, ল্যান্ডস্কেপিং হয়েছে, সমস্ত কিছু সুন্দর হয়েছে। যেমন তেমনি দুটো বায়োডাইভার্সিটি পার্ক আমরা করেছি, একটা দমদম পার্কে করেছি, আর একটা আমাদের দেবীঘাট করেছি। আর একটা জিনিস যেটা করে দিয়েছি, বেলি ব্রিজ, যেটা লোকে আর উল্টোডাঙ্গা যেতে হবে না, আপ অ্যান্ড ডাউন, যেটা খালের ওপর দিয়ে দুটো, এই রিসেন্ট একটা করেছে, 6 কোটি 20 লক্ষ টাকা কেএমডিএ খরচা করেছে সরকারি টাকা। আর একটা বেলি ব্রিজ কোভিডের সময় আমরা করেছিলাম। তো এই দুটো ব্রিজ, আর একটা থার্ড হচ্ছে আপনারা 206 বাস স্ট্যান্ড থেকে কেষ্টপুর দিয়ে ভিআইপি রোডের সঙ্গে সংযোগ। আপনার কেন্দ্রে তো অবাংলাভাষী ভোটও অনেক আছে, তো সেটা একটা চিন্তার কারণ নয় বছরে? দেখুন অনেকে বলে অবাঙালিরা আমাদের ভোট দেন, আমি এটা একদমই বিশ্বাস করি না। হয়তো ক্ষেত্র বিশেষে হয়, লোকসভায় তারা একটু বেশি অন্য দলকে দেয়, বিজেপিকে দেয়, আবার আমাদের ভোটের সময় তারা আবার আমাদেরও হয়তো পার্সেন্টেজগতভাবে অতটা না, কিন্তু ভোট পাই। ওদেরও 20-21% যে ভোট আছে সেই ভোটও সুজিত বোস পায়। এবং সুজিত বোস অবাঙালিদের সঙ্গে একইভাবে যেমন দুর্গাপুজো করে তেমনি দশেরা হয় সেন্ট্রাল পার্কে, সেখানেও শহীদ বোস থাকে। কোভিডের সময় দশেরা প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো, তখন আমি ওদের উৎসাহিত করেছিলাম, কেন এবার হবে না। দোলে পার্টিসিপেট, দোল যেমন হয়েছে, বসন্ত উৎসব হচ্ছে, হোলিও হয়, আমাদের দেওয়ালিও হয়, আবার ছট পুজো হয়। ওটা বাংলায় কি হবে? গোটা বাংলা ভালো হবে, গোটা বাংলা ভালো হবে, গতবারের থেকেও ভালো হবে, ধৈর্য ধরুন না। এই অঙ্কটা কি? বিজেপি তো বলছে আমরা অঙ্ক কষে রেখেছি। অনেক বিজেপির অঙ্ক তো ওই অমনি অঙ্ক, স্যার ভুলে ভরা অঙ্ক। না না, ওদের অঙ্ক তো 200 পার, পাগার পার। বলে না 200 পার, আমি বলি পাগার পার, 200 পার, পাগার পার। ওসব অঙ্ক টঙ্ক সব উড়ে যাবে। মমতা ব্যানার্জি যখন রাস্তায় নামবে তখন ওটা উড়ে যাবে। বিজেপি বলছে মমতা ব্যানার্জি নিজের আসনেই যথেষ্ট ডাইসি ব্যাপার আছে, কারণ 24-এর ভোটে 8টা ওয়ার্ডের মধ্যে 5টায় বিজেপি এগিয়েছিল। সব অঙ্কমঙ্ক ছেড়ে দিন না, রেজাল্টটা যখন বেরোবে ভবানীপুর দিদি জিতবে। শুধু আবেগে ভোট হবে, মমতা ব্যানার্জির নামে ভোট হবে। দিদির নামে, দিদি আজকে দিদি কবেকার দিদি, দিদির উপর মানুষের বিশ্বাস আছে, ভরসা আছে। না, প্রতিষ্ঠান রাজ্যে- বিরোধিতাও তো আছে। রাজ্যে প্রতিষ্ঠান বিরোধী ভোট একটা হয়, কিন্তু এখন মানুষকে বুঝতে হবে এই এসআইআর যেভাবে বিজেপি, দেখুন মানুষ ইলেকশন কমিশন কিংবা যে কেন্দ্রীয় এজেন্সি গুলো আছে, মানুষ এখন বুঝতে পেরেছে এগুলো সব বিজেপির লোক হয়ে গেছে। এত না হলে দেখুন ভোট তো অনেকই হয়েছে, এত মানুষকে সরিয়ে দেয় কখন? সেই চিফ সেক্রেটারি থেকে শুরু করে আমাদের ডিজি থেকে শুরু করে ডিজিপি থেকে শুরু করে সবাইকে সরিয়ে দিচ্ছে, ঠিক আছে। দেখুন একটা আমি কথা বলি, যারা দীর্ঘদিন ধরে একটা জায়গায় কাজ করছে, কালকে একটা থানার ওসিকে দুম করে বদলে দিল, সে কি এলাকাটাকে চিনতে পারবে? তো এত বদলে অসুবিধা হবে না? পুলিশই নাকি তৃণমূলের ভর কেন্দ্র, পুলিশ হটে গেলে তৃণমূলের আর কোনো শক্তি নেই, পুলিশ আর গুন্ডা। এটা ভুল কথা, এটা ভুল কথা। আপনি গুন্ডাদের কথা বললেন, আমার কেন্দ্রে আমি বলি যতগুলো নাম করা গুন্ডা ছিল সবকটা গুন্ডাকে আমি জেলে পড়েছি, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনি খবর নিয়ে দেখবেন, এলাকায় খবর নিয়ে দেখবেন, ক্রিমিনাল শাহজাহানের এলাকায় আপনার একটা বিশেষ পরিচিতি আছে, আপনি তো সামলাতে গিয়েছিলেন সেই সময়। হ্যাঁ, সন্দেশখালী আপনি বলছেন, নাম বললেন না, সন্দেশখালী এখন ভালোই আছে এবং অনেক ভোটে সন্দেশখালী জিতবে আমাদের প্রার্থী। লোকসভায় অনেকেই বলেছিলেন যে বসিরহাট নাকি লস হচ্ছে, আমি বসিরহাটকে বলেছিলাম 2.5+, 333-এ বসিরহাট জিতেছে। হ্যাঁ, না না, আমি এই জন্য প্রশ্নটা করছি, শাহজাহানরা আপনাদের ভোট ম্যানেজার, শাহজাহানের অনুপস্থিতিতে পুরো ব্যাপারটা আপনি দায়িত্ব নিয়ে সামলেছেন, সেনাপতি হিসেবে আপনাকে পাঠানো হয়েছিল। শাহজাহানরা না থাকলে আপনাদের মুশকিল, শাহজাহান আর পুলিশ, মানে শাহজাহান
সিম্বলিক, গুন্ডা এবং পুলিশ। আচ্ছা, লাস্ট পার্লামেন্টে যেটা হয়ে গেল আমাদের, তো সেই পার্লামেন্টে শাহজাহান কোথায় ছিল? শাহজাহান তো জেলে ছিল। তো ভোট কি ওখানকার মানুষরা দিল না? সরবেরিয়ার মানুষরা ভোট দিল না? জেলিয়াখালীর মানুষরা ভোট দিল না? সন্দেশখালী পার্টিকুলারলি এই বিধানসভায় এগিয়ে ছিল বিজেপি। হ্যাঁ, কত ভোটে ছিল? 8,000 ভোটে, যাই থাক, এগিয়ে 8,000 ছিল। প্লাস। একটা বিধানসভা ধরছেন কেন? পাশে হিঙ্গলগঞ্জ দেখুন, পাশে বসিরহাট উত্তর দেখুন, দক্ষিণ দেখুন, বাদুরিয়া দেখুন, হাড়োয়া দেখুন। না, আপনি বলছেন যা দেখেছি আমরা সব বানানো। মহিলারা ঝাঁটা হাতে, কাটারি হাতে রাস্তায় নেমেছেন। দু একটা আমি বলেছিলাম মানুষকে ভুল বোঝানো হয়েছিল, সেই সময় অঞ্চলের মানুষরা তো এখন বুঝতে পেরেছে। সেসব অঞ্চলে মানুষদের কিছু কিছু ক্ষেত্রে ভুল বোঝানো হয়েছিল, এটা কেউ অনেকেই বুঝতে পারেনি। শাহজাহান ভুল করেছে, কি করেছে সেটা আইনের বিষয় আছে, ওটা হচ্ছে। কিন্তু কিছু মানুষ, সব মানুষ যে এই যে ঘটনাগুলোকে তুলে ধরা হয়েছিল, অনেক কিছু বলা হয়েছিল, সেই ঘটনা সবটা সত্য না। আমি তো বলছি না সব, 100টার মধ্যে কিছু ঠিক ছিল, কিছু ভুল ছিল, অনেকটাই ভুল ছিল। আনন্দপুর, আপনি দমকল মন্ত্রী হিসেবে এমনি প্রম্পট, হঠাৎ আনন্দপুরে পথে অনেকটা দেরি হলো আপনার। ঠিক দেরি, আপনি একটা কথা বলছেন, হয়তো আমি দেরিতে পৌঁছেছি মানে দেরিতে গেছি, কিন্তু সার্ভিসে কোনো অসুবিধা ছিল। রাত 3টের সময় কিন্তু সুজিত বোস ফোনটা নিয়ে কথা বলেছিল। যখন কলটা আমাদের কাছে আসে, কন্ট্রোল যখন আমার সঙ্গে কন্ট্রোলের রেগুলার, আপনারাও বুঝতে পারেন, যখন আপনাদের কেউ ফোন করে সুজিতদা একটু বাইট দিয়ে দিন, আমি বলি, দাঁড়াও আমি কথা বলছি কন্ট্রোলকে আগে। কন্ট্রোল আমাকে যখন ফোন করে, তখন কন্ট্রোল সকাল 9টা অবধি, 9:30 অবধি আমাদের কাছে অতগুলো মানুষের মৃত্যুর খবর ছিল না আমাদের কাছে। আমি বলছি, আমরা কাজ করছিলাম তখন। আর আমরা খবর পাওয়ার সাথে সাথে, আগুনটা অনেক আগেই লেগেছিল, 3টের সময় আমরা খবর পাওয়ার সাথে সাথে আমাদের লোকেরা গেছিল। হয়তো আমি দেরিতে গেছি, 26শে জানুয়ারি একটা কর্মসূচি ছিল, তখন আমার হসপিটাল যেটা আমি করছি তার 100টা ডাক্তারকে আমি ডেকেছিলাম। আর আমার বাড়িতে একটা আমার দিদির প্রবলেম হয়েছিল, এটা আমি কাউকে কোনোদিন বলিনি। অক্সিজেন সাপোর্ট সেদিন লাগার জন্য, নাহলে বা না, খুব খারাপ অবস্থা হয়ে গেছিল, এটা একটু সামলাচ্ছিলাম। কিন্তু বিকেলবেলা যখন যাওয়ার কথা বললাম, তখন অফিসাররা বললো, স্যার আমরা তো আছি, আমরা দেখছি, আপনি কাল সকালে এলে ভালো হয়, কেন এখন আমরা কাজ করছি। সব কাজের মানে জায়গায়, একটা সুজিত জায়গায় বসু যদি দ্বন্দ্বে ছিলেন, ব্যক্তিগত প্রয়োজন এবং ব্যক্তিগত প্রয়োজনটা তো, আমার বাড়িতেও যদি আমার দিদি অসুস্থ হয়, এটাও তো আমার ডিউটির মধ্যে পড়ে। দপ্তরও তো এমার্জেন্সি দপ্তর। হ্যাঁ, এমার্জেন্সি তো দপ্তর তো অনেকেরই অনেক কিছু থাকে, সবাই কি এতটা দায়িত্ব? আমি দায়িত্ব পালন করি এবং দায়িত্ব করবার চেষ্টা করি। আমি মনে করি এটা ডিউটি, আমার ডিউটিটাকে আমাকে করতে হবে। আপনার বিভিন্ন ঝড়ঝাপটা 40 বছরে সামলেছেন। এই ভোটের কিছুদিন আগে দেখলাম ইডির ডাকাডাকি, শুধু আপনার একার নয়, পরিবারেরও। এটাকে আপনি কিভাবে? ঠিক আছে, দেখুন, এটা হয়েছিল 12ই জানুয়ারি, 2 বছর আগে। সেদিন স্বামীজির জন্মদিন ছিল। আমি কর্মসূচিতে বেরোবো, সকালবেলা দেখলাম ইডির লোকজন নাকি, বড় স্যার আপনার বাড়িতে আমাদের সমন দেখা, মানে একটা কাগজ দেখাচ্ছে, নোটিশ, যে আমরা একটু সার্চ করবো। বললাম, ভালো সার্চ আপনি করবেন, এমন একটা দিন এলেন, স্বামী বিবেকানন্দের জন্মদিন আজকে। বললো, কোন স্বামীজি? স্বামী বিবেকানন্দ। উনি দেখলাম গুগল সার্চ করছে, তাই বুঝলাম অফিসার বড়, কিন্তু তাকে গুগল সার্চ করে স্বামীজি বোঝাতে হচ্ছে। আমার দেখুন 14টা প্রোগ্রাম আছে, কতক্ষণ আমাকে থাকতে হবে? 2 ঘন্টা। 2 ঘন্টা বলে ঢুকলো, সব দেখলো। আমি বললাম, দেখুন আমি তো কোনো কিছু বলিনি, আমিও জানি যে ঘটনা ওরা বলছে সেই ঘটনার সঙ্গে বিন্দুমাত্র আমার যোগাযোগ না, করুক ওদের কাজ করুক। করেছে, আমার ছেলে বললো, আমি বললাম দেখিয়ে দাও সবকিছু। দেখেছেন, প্রচুর লোক এসে গেছিল, আমি সবাইকে বলেছি। কিন্তু আমার যেটা খারাপ লেগেছে সবসময়, মানে ওরা যে রুট মার্চটা করলো পাড়ার মধ্যে, এর জবাব ওরা পেয়ে যাবে। এটার জন্য ইম্প্যাক্ট আপনার ভোটে পড়বে না? আমার কিছু হবে না। এত কনফিডেন্ট কি করে? দেখুন, আমার মানুষের সাথে তো আজকের সম্পর্ক না, আর মানুষ তো জানে সুজিত বোস চাকরি দিয়ে পয়সা নেবে, এটা মানুষ জানে, এটা সুজিত বোস করতে পারে না। আমার তো জন্ম অন্য জায়গায় না। সুজিত বোসের শ্রীবৃদ্ধি আর্থিকভাবে, সেটা কি চোখে লাগার মতো নয়? আমি একটা কথা বলি, যদি আমি
অর্থ না থাকে আমি খাবো কি? আর আমি তো চুরি করে কারোর থেকে করিনি, ডাকাতি করি। আমার তো ফাইল আপনি যদি ব্যবসা দেখেন, আমার 86 থেকে ব্যবসা আছে। এটার মধ্যে অন্যায় কি আছে? আমি তো ছোট থেকে বড় হয়েছি, একদিনে তো বড় হয়নি। আর সেই ফাইলটা ক্রমশই বেড়েছে, একদিনে লাফালাফি দম করে বেড়ে যায়। আর সেটার জন্য জবাব তো আমাকে অনেক দিতে হয়েছে, দিয়েছি। আমার বাড়ির সব থেকে কষ্ট যেটা লেগেছে, আমার মিসেসকে কেন টাকা হলো, তার কি, সে তো হাউস ওয়াইফ, আর তার ফাইলে তো বিরাট কিছু ব্যাপার নেই। দেশের যাদের ফাইলে কোথা থেকে কোথায় গেছে সেগুলো আগে দেখুক না। তা শোনেন, আজকে ক্ষমতায় যে কেউ কিছু বলছে না, ওরা ওদের ক্ষমতা প্রয়োগ করছে। বুঝতে পারবে যেদিন ক্ষমতা না থাকবে। তাদেরটা দেখুক। আমরা যথেষ্ট ঠিকভাবে আছি, আর যা করি, ব্যাংক থেকে ঋণ নেওয়া অপরাধ না। বাড়ি করেছি, ব্যাংক থেকে ঋণ নিয়েছি, সেটা তো দেখিয়েছি সবকিছু। শেষ প্রশ্ন, আপনি 10-এ কত দেবেন? আপনার গুরু সুভাষ চক্রবর্তী একসময়ের, আপনার গুরু মমতা ব্যানার্জি, কাকে কত দেবেন? শোনেন, আমি একটা কথা বলি। এই দুটো লোকের যে নাম বললেন, সুভাষ চক্রবর্তী, মমতা ব্যানার্জি, এই দুটো লোকের কোনো বিকল্প হয় না। মমতা ব্যানার্জির কোনো বিকল্প হয় না। মমতা ব্যানার্জির কোনো বিকল্প হয় না। কেন, মমতা ব্যানার্জিকে আমি নিজে দেখেছি, আমার বিপদের সময় দেখেছি, তাকে এসে দাঁড়ানো আমি কোনোদিন অস্বীকার করতে পারবো না। আর যার কথা প্রথম বলে সুভাষবাবু, তিনি আমার প্রথম জীবনে, তিনি আমার গুরু ছিলেন, এটা সবাই জানে। কিন্তু ওনার মতো ডায়নামিক সিপিএম পার্টিতে কেউ ছিল না। সিপিএম পার্টি আজকে, আমি বলবো না সেই পার্টি আমি ছেড়ে 99 থেকে চলে এসেছি, তারপরে ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে আমি জিতেছি। ওরা আমাকে অ্যাসেস করতে পারতো না, কেন, ওরা চাইতো না আমি যাতে এগোতে পারি। তার জন্যে ওখানকার মানুষ আমাকে গ্রহণ করেছে, এবং ওখানকার মানুষ বলেছে ইন্ডিপেন্ডেন্ট থাকলে একে জেতানো দরকার আছে আমাদের স্বার্থে। এটাই তো বড় প্রাপ্তি, আর কি প্রাপ্তি। অনেক ধন্যবাদ। ভোটে ভালো করে খাটুন, আপনার আশা পূরণ হোক। থ্যাংক ইউ। মুখোমুখি আজ এখানেই শেষ করছি, কিন্তু অন্য আবার কারো মুখোমুখি অন্য কোন এপিসোডে সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।